হ্যাঁ, এই যে কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার মলিকুল, এইখানে আমরা কি বলছিলাম যে SF4 যেটা, এই এসটা যখন ছিল তখন দেখো এ ঠিক ছিল, মানে তোমাদের মনে হতে পারে যে এইটা স্কোয়ার হলে, হ্যাঁ, এদিকে হবে, মানে এর কোনো কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়, কারণ এটা লোন পেয়ার আছে একটা, না? বুঝতে পারলে? অর্থাৎ শেপটা তো এরকম নয়। হুম। এটা শেপটা হলো যে এক আছে, তাই এস এস এরকম, এফ, হুম, এফ, এইদিকে আমাদের দেখা যাচ্ছে লোন পেয়ার আছে, এইদিকে এফ, এইদিকে এফ। ওকে, অর্থাৎ এটার ডাইপোল মোমেন্ট আছে। বুঝা গেছে? কারণ এদিকে সব দিকে সমান নয়, হ্যাঁ স্যার। সব দিকে সমান নয়, অর্থাৎ এর ডাইপোল মোমেন্ট আছে। ওকে, বেশ। পরের কোশ্চেন, অর্থাৎ এইটাই লিখলাম, SF4 is unsymmetrical molecule, dipole moment is not equal to 0, তাই তো? পরের কোশ্চেন, fluorine reacts with KHSO4 যেটা, হুম, to form HF and X, which one of the following is X? দেখো কি বলবো, fluorine reacts with KHF4 to form HF and X. Which one of the following is X? তাহলে কোনটা? অর্থাৎ ফ্লোরিন KHSO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি কি দেয়? HF দেয়, আর কি? পটাশিয়াম, আরেকটা জিনিস দেয় পার ডাই সালফেট, যেটাকে বলি আমরা K2H2O8, পার ডাই সালফেট। ঠিক আছে? অর্থাৎ K2H2O8, এই রিয়াকশনটা মাথায় রাখতে হবে। এইগুলোই, এই রিয়াকশনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, যে পি ব্লক ডি ব্লকে এই এত রিয়াকশনগুলো আমাদের বারবার পড়তে হবে, লিখতে হবে। হুম। অর্থাৎ KHSO4, এটা আমাদের কি হচ্ছে, ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করে K2H2O8 এটা দেয়। পরের কোশ্চেন, bond energy of chlorine, bromine and iodine, follow the order, কোনটার বন্ড এনার্জি বেশি হয়? হুম, ক্লোরিন, ব্রোমিন অর আয়োডিন, কোনটার বেশি হবে? দেখো, যে স্বাভাবিক কারণেই আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি যাদের বেশি তাদের বন্ডটা শর্টেস্ট হয় অ্যান্ড বন্ড এনার্জি বেশি হয়। ওকে, শুধু ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের থেকে কম হয়, কারণ ফ্লোরিনটা খুব ক্লোজ হওয়ার জন্য ও তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। ওকে, আদারওয়াইজ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকমই অর্ডারটা মেনটেন হবে। ওকে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরেরটা, chlorine reacts with ammonia and gives nitrogen. The ratio of chlorine to ammonia in this reaction is, দেখো, যে ওই রিয়াকশনটা মাথায় রাখতে হবে যে ক্লোরিন অ্যামোনিয়ার সঙ্গে যখন রিয়াক্ট করে, যখন এক্সেস ক্লোরিন থাকে বা এক্সেস অ্যামোনিয়া থাকে, তখন আলাদা আলাদা রিয়াকশন হয়। ক্লোরিন রিয়াক্টস উইথ অ্যামোনিয়া অ্যান্ড গিভস নাইট্রোজেন, যখন নাইট্রোজেনটা দেবে তখন কি ধরনের রিয়াকশনটা হবে, হুম, সেটা আমাদের জানতে হবে, যে কতগুলো অ্যামোনিয়া কতগুলো ক্লোরিন তোমার রিয়াক্টটা করবে, রিয়াকশনটা হয়। অর্থাৎ যখন তুমি দেখবে যে ক্লোরিন এর থেকে অ্যামোনিয়ার পরিমাণটা বেশি থাকে তখনই নাইট্রোজেন দেয়, আদারওয়াইজ ওরা NCl3 দেয়। ঠিক আছে? এই দুটো রিয়াকশন খুব ইম্পর্টেন্ট হয়, অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রিয়াকশন খুব ইম্পর্টেন্ট হয়। হুম। হ্যালো ইত্যাদি। না না, সব সলভ হয়নি, কালকে আবার গিয়ে ওই চিঠিপত্রগুলো দিতে হবে। হ্যাঁ, তো সব বেরিয়ে গেছে। হ্যাঁ।
সোমবারে কি কত তারিখ পড়ছে? হুম তাহলে কালকে ঠিক আছে, আমি কালকে যাচ্ছি, আমাদেরকে যেতেই হবে। ওটা কমপ্লিট করে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি ওই ইয়েগুলো করে রাখবেন একদম, ঝটাপট করে ফেলতে হবে কাজগুলো, ঠিক আছে। ওই অন্তত দুটো প্র্যাকটিক্যাল যাতে আমরা ওই দিন করে ফেলতে পারি আর কি। না না, সেগুলো তো করে দেখাতে হবে না, তাহলে ওইটা করে তো লাভ নেই। হুম 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 হুম, ঠিক আছে। হুম দেখো তাহলে কি হলো, যে আমাদের রিয়াকশনগুলো হলো ক্লোরিন, হ্যাঁ, আর অ্যামোনিয়া রিয়াকশনে যেখানে নাইট্রোজেনটা ইয়ে হবে সেখানে আমাদের ক্লোরিনটা কম থাকে। আর যখনই ক্লোরিন বেশি হয়ে যায় তখন তারা NCl3 ফর্ম করে, যে NCl3টা অ্যাকচুয়ালি এক্সপ্লোসিভ। ওকে, এ হলো ব্যাপার, বোঝা গেছে? অর্থাৎ তাহলে ক্লোরিন 3টে লাগছে আর অ্যামোনিয়া 8। এখানে নাইট্রোজেনটা রিলিজ হয়। পরেরটা, হোয়াট ইজ দ্য বন্ড অ্যাঙ্গেল ইন ClO2? ClO2 সঙ্গে সঙ্গে তো আমাদের কি করতে হয়, হাইব্রিডাইজেশনটাকে বের করে ফেলতে হয়। হ্যাঁ, ClO2 হাইব্রিডাইজেশনটাকে বের করে ফেলতে হবে। হাইব্রিডাইজেশন কিভাবে বের করে? Cl এর 7টা ইলেকট্রন অ্যান্ড ক্লোরিনের আমাদের 6 6 12, তাই তো? এটা তাহলে এই হলো আমার ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। এটা যদি নাম্বার অফ ইলেকট্রন হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 12, আর এটা কত হলো, টোটাল কত হলো বলো? 19, এই তো, ডিভাইডেড বাই 8। তাহলে 2, আর একটা ইলেকট্রন রয়ে গেল, তাহলে 2 + 1, এইটা একটা ইলেকট্রন, আর 2টা কি, একটা S একটা P। ওকে, আর তাহলে এইটা ইলেকট্রন একটা রয়ে গেছে, তাহলে sp2 অ্যাকচুয়ালি। হুম একটা একটা বন্ড আছে, মানে ক্লোরিন, তার সঙ্গে একটা মানে অক্সিজেনের বন্ড আছে, আরেকটা অক্সিজেনের বন্ড আছে, হ্যাঁ, আর থেকে গেছে ইলেকট্রন এখন, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য বন্ড অ্যাঙ্গেল। তাহলে এটা তো বুঝতেই পারছো যে এই অ্যাঙ্গেলগুলো, এই যে এটাকে এইরকম করে যদি ভাবতাম তাহলে এই অ্যাঙ্গেলগুলো হওয়া উচিত ছিল কত, 120। sp2 হলে 120 হয়, কিন্তু যেহেতু এখানে লোন পেয়ার নয়, একটা ইলেকট্রন রয়ে গেছে, হ্যাঁ, তাহলে এইটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, কিন্তু এটাকে আমাদের দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ডট, অর্থাৎ সেই কারণে এখান থেকে একটুখানি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, এই তো, বুঝতে পারলে, একটুখানি কমে যাবে। এটা কত হওয়া উচিত ছিল, 120 হওয়ার কথা ছিল, কিন্তু এখন কতটা কমবে, একটুখানি কমবে, ঠিক আছে। সেই জন্য এটা 118, অর্থাৎ 120 জায়গায় 118 এই জিনিসটা হবে, বোঝা গেছে তো? বেশ, পরে কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট ম্যাথস। এটা বেশ একটু খাটতে হবে। খাতা পেন নিয়েছো তো সঙ্গে? ম্যাচিং করতে হবে, দেখো কি কি করতে হবে। সিলেক্ট দ্য কারেক্ট, ম্যাচিং করতে হবে এটাকে, এর সঙ্গে 1 না 2, হুম, এগুলো মেলাতে হবে। এ যেটা বলেছি ICl2, Br2 প্লাস, Cl ClF4 মাইনাস, LCl4 মাইনাস, অর্থাৎ এদের সঙ্গে আমাদের স্ট্রাকচার কিরকম হবে, বা শেপ, আমরা স্ট্রাকচার জানি, শেপ দিয়েছে, তাহলে এটা মিলাতে হবে। যখনই মিলাতে হবে দেখো
ICl2 ICl2 তাহলে এটা ICl2 অর্থাৎ এখানে দুটো বন্ড হয়েছে আই এর সঙ্গে দুটো বন্ড হয়েছে ক্লোরিনের। হ্যাঁ, তাহলে এখানে স্বাভাবিক কারণেই আমরা কি দেখতে পাচ্ছি, এইভাবে বলতে পারো, হাইব্রিডেশন করেও বলতে পারো, প্রত্যেকটা হাইব্রিডেশন করলেই পেয়ে যাবে আর কি। আই হলো 7 প্লাস দুটো ক্লোরিন আছে 2 × 7 প্লাস একটা ইলেকট্রন নিয়েছিল, তাহলে আমাদের 22 হলো তার টোটাল ইলেকট্রন সংখ্যা। এটাকে 8 দিয়ে ডিভাইড করলাম, 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 8, তাহলে এখানে 16 হয়ে গেল একটা, তাই তো। আর এখানে কত রইলো 2 এলো, প্লাস কটা ইলেকট্রন এলো বলো, 6টা ইলেকট্রন চলে এলো নাকি, এতগুলো ইলেকট্রন রয়েছে এখনো। এখনো 6টা ইলেকট্রন রয়েছে, তার মানে এটা আমরা যেটা দেখতে পাবো যে শেপটা কিরকম, দেখো এটা এটা হলো দুটো বন্ড পেয়ার আর তিনটে হয়ে গেল আমার লোন পেয়ার, তখন আমরা এইরকম দেখতে পাবো। শেপ দেখতে পাবো কিরকম, দেখো আই, এটা যদি আমরা সিএল নেই, দেখো এইদিকে একটা লোন পেয়ার, এইদিকে লোন পেয়ার, এইদিকে লোন পেয়ার, এই যে তিনটে, তাহলে এই হয়ে গেল আমার একটা ট্রায়াঙ্গেল। এইদিকে আমার এফ, এফ তো নয় সিএল আছে, এখানে সিএল মাইনাস আর এদিকে সিএল, এই তো ডাবল বন্ড। তাহলে এই হয়ে গেল আমার স্ট্রাকচার। তাহলে দেখতে কি রকম, দেখতে তো শুধু আমরা এটা দেখতে পাবো, অর্থাৎ আই সিএল অ্যান্ড সিএল, শুধু এইটা দেখতে পাবো, ঠিক আছে। অর্থাৎ এইটা একটা লিনিয়ার হয়ে গেল, দেখতে লিনিয়ার, শেপ মানে হলো দেখতে কিরকম, ওকে। অর্থাৎ এইটা আমাদের ঠিকই আছে যদি আমাদের এর সঙ্গে 1 বলি, এর সঙ্গে 1 মানে হলো এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তাই না। এবার তাহলে বি এর সঙ্গে আমার কোন নাম্বারটা আছে, বি আর এফ, বি আর F2 প্লাস বলেছে, বি আর F2 প্লাস যেটা, সেটা কিরকম হবে, বি আর F2 প্লাস দেখতে প্রায় একই রকম, কাছাকাছি চলে গেল, কিন্তু যেহেতু এখানে বিআর এর এটা তোমার এফ প্লাস আছে, মাইনাস নয়, দুইটা কি আছে, দুইতে আছে পিরামিডাল, পিরামিডাল তো কখনোই হবে না, কেন হবে না, কারণ পিরামিডালে হতে গেলে অন্তত পক্ষে মিনিমাম 3টে বন্ড থাকতে হবে, তাই না, একটা পিরামিড হতে গেলে তো 3টে বন্ড থাকতে হবে অন্তত, তাই না, বুঝতে পারলে। অর্থাৎ পিরামিড হচ্ছে না, তাহলে এই এই 2টা হবে না, ঠিক আছে। তাহলে 1 ছিল ঠিক আছে, 2টা হলো না, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলতেই পারি এই আনসারটা ঠিক হবে, কারণ এটা 1 এর পরে 5 আছে, কারণ যেহেতু 2টা হলো না। কিন্তু তারপরে তোমাকে কি করতে হবে, আগে বুঝে নিতে হবে, এখান থেকে আমি ধরে ফেলছি ঠিক আছে, কিন্তু তোমাকে আরো বুঝতে হবে। তাহলে এটা কি আছে, ClF4 মাইনাস, ClF4 মাইনাস, তাহলে 4টে বন্ড ক্লোরিন, F মাইনাস বলতেই পারো এই, আর তোমার এখানে লোন পেয়ার আছে এখন, এই তো, আর একটা মাইনাস, এই একটা ইলেকট্রন এখানে মাইনাস হয়ে আছে, এটা হলো। তাহলে এটা তোমার স্কয়ার প্ল্যানার হতে পারে, তাহলে এই এই আনসারটা ঠিক আছে, এই তো স্কয়ার প্ল্যানার আছে একটা, ক্লিয়ার। এইভাবে তোমাদের ধরতে হবে, প্রত্যেকটা হাইব্রিডাইজেশন করতে হবে। অ্যান্ড শেপ, শেপটা মানে হলো বললাম যে দেখতে কিরকম হবে সেটা, স্ট্রাকচার আলাদা, স্ট্রাকচার হলো তোমার হাইব্রিডাইজেশন থেকে হবে, sp হলে লিনিয়ার, sp2 হলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার, sp3 হলে টেট্রাহেড্রাল হবে, ওকে, sp3d হলে ট্রায়াগোনাল বাইপিরামিড,
অর্থাৎ যেগুলো একটা ছকের মতো আছে ওটাই করতে হবে, একদম ক্লিয়ার কাট। বুঝতে পারলে? দেখবে প্রত্যেকের বইতে এই ছকটা আছে, অথবা আমিও লিখে দিয়েছিলাম, সেটাকে দেখবে যে বন্ডিং চ্যাপ্টারে পড়িয়েছিলাম এটা, অর্থাৎ সেইগুলো এখানেও কাজে লাগছে। তারপর which one of the following is formed apart from sodium chloride when chlorine reacts with hot concentrated sodium hydroxide? Which one of the following is formed apart from sodium chloride when chlorine reacts with hot concentrated sodium hydroxide? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট হবে কার? সোডিয়াম ক্লোরাইড when chlorine, দেখো বলছে which one of the following is formed apart from sodium chloride, সোডিয়াম ক্লোরাইডে বাদ দিল আর কি কি হবে? when chlorine reacts with hot concentrated sodium hydroxide, তোমার সোডিয়াম যেমন প্লাস হয় ক্লোরিনও প্লাস হতে পারে, সেটা তোমাদের জানা, তাই তো? তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশন, সেটা বলতে হবে তোমাকে কি হবে। ক্লোরিনের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনে আমরা এর আগে দেখেছি যে ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট, হ্যাঁ, এগুলো কিভাবে তৈরি করে? পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, তখন পটাশিয়াম ক্লোরেট হয়, সেই পটাশিয়াম ক্লোরেট থেকে আমরা অক্সিজেন পেতাম। হ্যাঁ, অক্সিজেন প্রিপারেশনের মেথড ছিল একটা, পটাশিয়াম ক্লোরেটকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা অক্সিজেন পেতাম। অ্যান্ড সেই পটাশিয়াম ক্লোরেটকে কিভাবে ফর্ম করা হতো? পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন এই রিয়াকশনে হতো, হিট দিলে হতো। অর্থাৎ এখানেও তাই, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন এটাকে যদি আমরা হিট করি তাহলে সোডিয়াম ক্লোরেট ফর্ম করে। এই রিয়াকশন মনে রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, ওখান থেকে সোডিয়াম ক্লোরেট প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, এগুলো ফর্ম হয়। অর্থাৎ এই যে ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো তোমাকে কিন্তু বই থেকে দাগিয়ে রাখতে হবে, প্লাস এখন যেটা লিখছো বা আবার দেখবে সব ঠিক আছে, কিন্তু এগুলোকেই বইতে দাগিয়ে রাখতে হয় যে এইগুলো দিয়েছে আগে, বহু এক্সামে আমাদের ফ্রি ঘুরিয়ে এইগুলোই দেয়। ওকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরেট। পরের কোশ্চেন, দ্য অর্ডার অফ বন্ড এনার্জিস ইন হ্যালোজেন মলিকুল ইজ, যে বন্ড এনার্জি, আবার সেই বন্ড এনার্জি এসছে। আমরা জানি যে ক্লোরিনের, আমরা ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোর ক্ষেত্রে একটু আগে দেখলাম যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে দিয়েছিল, এখন আমাদের দিয়েছে সবগুলো মিলিয়ে, তাহলে কোনটা করতে হবে বললাম? এটা করা উচিত, তাই না? যে এটা আগেও করেছি আমরা বলেছিলাম যে ফ্লোরিনের ক্ষেত্রে বন্ড এনার্জি অনেকটা কমে যায়। কেন কমে যায় বলেছিলাম? ফ্লোরিন যে বন্ড সেটা খুব উইক বন্ড হয়, এই জন্যই ফ্লোরিন খুব রিঅ্যাক্টিভ হয়, কারণ ফ্লোরিনের সাইজটা খুব কম হওয়ার জন্য। অ্যান্ড আমরা বলেছি ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে চলে যায় ফ্লোরিনে, ওকে, তারপরে আয়োডিন। আর যদি আমাদের তিনটের মধ্যে দেয় ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ওকে, এবার যদি ফ্লোরিন দিয়ে দেয় তাহলে ক্লোরিন ব্রোমিন তারপরে ফ্লোরিনের বন্ড এনার্জি চলে যায়, কারণ ওর বন্ড এনার্জি অনেকটা কমে যায়, আয়োডিনের কাছাকাছি চলে যায়, আয়োডিন বড়, অর্থাৎ ওর বন্ড এনার্জি স্বাভাবিকভাবেই কম হওয়ার কথা আয়োডিনের ক্ষেত্রে, কিন্তু ফ্লোরিনেরও কমে যাচ্ছে। কেন? কারণ ওর রিপালশনটা, ইলেকট্রন রিপালশনটা বেশি হওয়ার জন্য ওর বন্ডটা উইক হয়। অর্থাৎ আমরা অপশন 3-তে দেখো আছে ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন, ওকে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হুইচ ক্লোরিন অক্সাইড ইজ ইউজড as bleaching agent for paper pump and textiles?
হ্যাঁ, এবার কি কি দিয়েছে, হুইচ ক্লোরিন অক্সাইড ইজ ইউজড অ্যাজ এ ব্লিচিং এজেন্ট। ব্লিচিং এজেন্ট তো বুঝতেই পারছো, যেগুলো ন্যাসেন্ট ক্লোরিন দেবে, তাই তো, ন্যাসেন্ট ক্লোরিন ন্যাসেন্ট অক্সিজেন যারা দিতে পারে তারাই হলো কি ব্লিচিং এজেন্ট। এবার আমাদের জানতে চেয়েছে কোনটা, হুইচ ক্লোরিন অক্সাইড ইজ ইউজ অ্যান্ড ব্লিচিং এজেন্ট ফর পেপার পাম্প অ্যান্ড টেক্সটাইলস, সেখানে কি কি ইউজ, কোনটা ইউজ করা হয়। স্বাভাবিকভাবে আমরা বলছি ClO2, ClO2 থেকে আমরা ব্লিচিং এজেন্ট অর্থাৎ সেখান থেকে ন্যাসেন্ট ক্লোরিন অক্সাইড এগুলো দুটোই বেরোয়, অক্সিজেন অ্যান্ড ক্লোরিন, ঠিক আছে। পরের কোশ্চেন, অ্যাসারশন অ্যান্ড রিজন বলছে among the halogen fluorine can oxidize the elements to highest oxidation state. Among the halogen fluorine can oxidize the element to highest oxidation state due to small size of the fluoride ion. It is difficult to oxidize fluorine ion to fluorine, hence reverse reaction takes place more easily. এই কথাটা ঠিক আছে যে তোমার ফ্লোরিন থেকে ফ্লোরাইড থেকে ফ্লোরিন সহজে হয় না, সহজে হয় না। আর ফার্স্টেরটা বলেছে দেখো অ্যাসারশনে কি বলেছে, অ্যামং দ্য হ্যালোজেন ফ্লোরিন ক্যান অক্সিডাইজ দ্য এলিমেন্টস দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। ফ্লোরিনকে আমরা কোনোদিন অক্সিডাইজ করতে পারি না, কিন্তু ফ্লোরিন অন্যকে অক্সিডাইজ করতেই পারে এবং অন্য হ্যালোজেনগুলোকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে নিয়ে যেতে পারে। আমরা অলরেডি দেখলাম IF7, তাই না, আইকে সবচেয়ে বেশি অক্সিডেশন স্টেটে কনভার্ট করতে পেরেছে, তাই না, বোঝা গেছে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাসারশন যেটা বলেছে যে ফ্লোরিন অন্যকে অক্সিডাইজ করতে পারে এবং হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কনভার্ট করতে পারে, এটা ঠিক। অ্যান্ড তারপরে আরেকটা জিনিস বলেছে ডিউ টু স্মল সাইজ, অবশ্যই এটা স্মল সাইজের জন্য, হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট টু অক্সিডাইজ, এবং এটাকে আমরা অক্সিডাইজ করতে পারি না, ফ্লোরিনকে তো অক্সিডাইজ করতে পারি না, হেন্স রিভার্স রিয়াকশন টেক্স প্লেস মোর ইজিলি। অর্থাৎ ওই কারণে আমরা ফ্লোরিন থেকে ফ্লোরাইড অর্থাৎ রিডাকশন হবে, আর ফ্লোরিন অন্যকে অক্সিডাইজ করতে পারবে, অর্থাৎ এই দুটো আমাদের কিন্তু ঠিক আছে। মানে অ্যাসারশন যেটা বলেছে যে ফ্লোরিন অন্যদেরকে অক্সিডেশন করতে পারে এবং হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কনভার্ট করতে পারে। আমরা অলরেডি জানি যে যেটা আয়োডিন তাকে কিন্তু হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে পৌঁছে দেয় ফ্লোরিন, এমনকি আমরা জেননকেও ও রিয়াক্ট করতে বাধ্য করে এবং হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে পৌঁছে দেয়, তাই তো। তাহলে অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর কারেক্ট। assertion reason both are correct। এটা আরেকটা জিনিস রয়েছে তোমাদের এখানে যে ওই যেটা হচ্ছে ডিউ টু স্মল সাইজ, এখানে একটা জিনিস আমরা করলাম, ডিউ টু স্মল সাইজ অফ ফ্লোরাইড আয়ন ইট ইজ ডিফিকাল্ট টু অক্সিডাইজ ফ্লোরিন আয়ন টু ফ্লোরিন, ফ্লোরাইড আয়ন টু ফ্লোরিন। হ্যাঁ, তো এইটা ঠিক আছে, এই দুটোই ঠিক আছে, বুঝলে। রিজনটা পুরোটা নয়, সব ঠিক আছে। হ্যাঁ, এখানে আমি বোধহয় একটা লেখার সময় একটা ভুল করছি, বোধহয় লিখছি, হ্যাঁ এটা ভুল করেছি, বুঝলে, এটাকে ঠিক করে নাও তো। এটা হবে ফার্স্টেরটা, হ্যাঁ, বুঝা গেছে, ফার্স্টেরটা। এই শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, এটা কে বলছিল? আমাদের সৃজিত বলছিল যে এটা পাল্টাতে হবে না? কি বললাম? হ্যাঁ 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 একদম ঠিক আছে, পাল্টাতে হবে। এটাকে এন্ড করো।